প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, সামনেই তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। এই মুহূর্তে আবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি যে মডেল কোশ্চেন বুকগুলো বের করেছে সেগুলো তোমরা কিভাবে শেষ করবে। দেখো, এই সম্পর্কে আমি তোমাদের মাত্র কয়েকটি কথা বলবো। যারা বিগত 5-6 মাসে দর্শনটা টোটালেই পড়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সংসদ নমুনা প্রশ্নর পুরো কোশ্চেনের উত্তর করা কিন্তু মানে কি বলবো আর কি, প্রায়ই অসম্ভব বললেই চলে। কিন্তু যারা মোটামুটি শিক্ষার সঙ্গে যুক্ত ছিলে, পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলে, স্কুল টিউশন বা অনলাইন বিভিন্ন কোচিং বা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে, তাদের কাছে কিন্তু সংসদ নমুনা প্রশ্ন কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর কাদের দৃঢ় বিশ্বাস? যারা পড়াশোনা করে গেছো। দেখো, তোমরা যদি সংসদের মডেল কোশ্চেনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কি করে অতি সহজেই আমাদের যে টার্গেট, আমাদের ফোর্থ সেমিস্টারের টার্গেট লিখিত কত 40, সেই 40-এ 40 আমার মনে হয় যারা পড়াশোনার মধ্যে ডুবেছিল তাদের কাছে নতুন কিছু নয়। আরে বাবা, তোমরা একটু ভেবে দেখো, তোমাদের অলরেডি সিলেবাসটা একটা দিয়েই দিয়েছিল না সেমিস্টারের একদম প্রথমেই, সেই সিলেবাসের ভিত্তিতেই মডেল কোশ্চেনটা বেরিয়েছে, নতুন কোনো কোশ্চেন নয় রে বাবা, সিলেবাস থেকেই সেই কোশ্চেন। এখন মডেল কোশ্চেনটা বার করাতে তোমাদের কি সুবিধা হলো? আমাদের মতন যারা ইউটিউবার বা টিউশন যারা পড়ান তারা কি করে, আনুমানিকভাবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ব্যাস বলে দিলাম, যদি না পড়ে তাহলে কি হবে, তুমি ফেল, পরের বছর 27-এ আমি আবার সাজেশন নিয়ে চলে আসব। কিন্তু তুমি 27-এ কি উচ্চ মাধ্যমিক আর তুমি দেবে? তোমার একটাই টার্গেট 2026 সালে ভালো একটা রেজাল্ট দিয়ে পাস হওয়া। তো সংসদ নমুনা প্রশ্ন মোটেই কিছু ভুল করেনি, কেননা তোমরা তো এই মুহূর্তে পড়ছো না, তোমরা জাস্ট শুধু কোশ্চেনগুলো দেখছো। কি তোমরা বিগত কয়েক 5-6 মাস ধরে যেটা পড়েছো সেই পড়াশোনাটা তোমরা কিভাবে শেষ করেছো? তোমাদের স্বপ্ন কি সাকসেস হবে? সেই সাকসেসের হালকা টাচ মডেল কোশ্চেন। দেখো, আমি একটা মডেল কোশ্চেনের সেট 1 যেটা রিসেন্টলি বেরিয়েছে, সেই সেট 1-এর 40-এ 40 কিভাবে পাওয়া যায় সেই নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথমে এখানে দেখো লেখা আছে, আমি পড়ছি, সেট 1 বিভাগ ক, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো, এখানে লেখা আছে 10টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদেরকে 40-এ 40 পেতে গেলে কিভাবে প্রশ্নের উত্তরে যাবে? একটাও প্রশ্ন কিছু আনকমন নয়। আমি তোমাদেরকে দৃঢ় এবং কি বলবো আর কি, গর্ব করে বলতে পারি, তুমি আমার এই চ্যানেলে যদি তোমরা যাও প্রতিটা কোশ্চেনের অ্যান্সার এবং সলিউশন পেয়ে যাবে, প্লেলিস্টে যাবে, আমি বলে দিচ্ছি। এখন নতুন করে শেখার কোনো সময় নেই, বারবার বলছি, শুধু আর শুধুমাত্র শুধু দেখে নাও কি তোমরা কি শিখলে আর কনফিডেন্সটা কেমন হাই হচ্ছে তোমাদের। দেখো প্রশ্নগুলো, 10টা প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে বিভাগ ক মানে 2 নম্বরের 10টা প্রশ্ন আছে, শুধু 5টা অ্যান্সার করলেই তোমরা হয়ে যাবে তোমাদের। প্রথম প্রশ্ন, সত্যাপেক্ষ মানে এর দৃষ্টান্ত দাও। দেখো, সত্যাপেক্ষ দৃষ্টান্ত দাও বললে তোমরা ডাইরেক্টলি দৃষ্টান্ত দেবে না, আগে সত্যাপেক্ষ কাকে বলে সংজ্ঞাটা লিখবে। প্লে লিস্টে গেলে প্রশ্ন সহ উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের দৃষ্টান্ত সহ। কিরকম দৃষ্টান্ত হবে, যেমন আমি দৃষ্টান্তটা বলি, সংজ্ঞা দিয়ে আমি ভিডিওটাকে বাড়াবো না, যেহেতু ক্লাসগুলো অ্যাভেলেবেল আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা শুধু খুঁজে বার করবে ফোর্থ সেমিস্টার প্লেলিস্টে গিয়ে দর্শন। যেমন ধরো, সত্যাপেক্ষকের একটা উদাহরণ, পি ইমপ্লাইজ কিউ, এরকম দিয়ে দেবে, তারপরে পি কমা কিউ, হ্যাঁ কমা পি ইমপ্লাইজ কিউ, এইরকম দিয়ে দেবে, তারপরে টি টি এফ এফ, টি এফ টি এফ, টিতে টিতে টি, টিতে এফে এফ, এফে টিতে টি, এফে এফে টি, ব্যাস, শত সত্য শত মিথ্যা আপত্তি কিছু লেখার দরকার নেই। তাহলে সত্যাপেক্ষ কাকে বলে দৃষ্টান্ত দাও হয়ে গেল 2-এ 2 একদম। দ্বিতীয় কোশ্চেনটাও তোমরা পাবে। তোমরা প্রথমত 10টা প্রশ্ন আগে দেখে নেবে, তারপরে তোমার পছন্দ মতন যে কোনো আনসার 5খানা করবে। প্রথম প্রশ্নটাতে একদম অনেক আমি আলোচনা করেছিলাম। দ্বিতীয় প্রশ্ন, ধ্রুবক কি? ধ্রুবক কি? এগুলো ডট, ইম্পাইজ, ভেল, এখানে ইম্পাইজের কাজ করেছি, ত্রিপুল বার, হ্যাঁ, তারপরে নট,
হ্যাঁ, এইগুলোই তো তোমার ভেল। তাহলে এইগুলোই তো ধ্রুবক। তাহলে ধ্রুবক কাকে বলে এইটাও কিন্তু আমি ক্লাসে দিয়ে দিয়েছি, সঙ্গে একটাও দেব না, ক্লাসকে আমি বড় করব না, শুধু তোমাদের কনফিডেন্সকে হাই করব। নতুন কিছু নয়, তোমরা যেটা শিখেছো তার জন্য, সেটাকে একটু প্র্যাকটিসের জন্য সেই মডেল কোশ্চেনটা। নেক্সট একটা লজিকগুলো আমি একটু দেখিয়ে দেবো তোমাদের। 3 নাম্বার কোশ্চেনটা, পি ইম্পাইজ নট পি এর সত্য মূল্য, এই প্রশ্নটা আছে, পি ভেল নট পি এর সত্য মূল্য। দেখো এটা তুমি কি করবে, সত্য মূল্যটা বার করতে গেলে কটা লেটার আছে, একটাই, গ্রাহক পি, তারপরে নট পি, তারপরে পি ভেল নট পি, ব্যাস আন্ডারলাইন করে নাও, টি এফ, তারপরে এফ টি, তারপরে এই দুটোর কাজ করো, টিতে এফ এ, ভেলের ক্ষেত্রে টি, এফ এ টিতেও টি। তাহলে কি বলছো, পি ভেল নট পি এর সত্য মূল্য নির্ণয় করো। অতএব পি ভেল নট পি এর সত্য মূল্য হবে সত্য বা শত সত্য, এরকম করলেই তোমাদের হয়ে যাবে। যেহেতু এখানে কিন্তু বলেনি পি এর মান সত্য কিংবা কিউ এর মান মিথ্যা। ক্লিয়ার? তারপরে ডি নাম্বারে একটা প্রশ্ন আছে, দেখো সমার্থক, ব্যাকেটে কিন্তু লেখা আছে ত্রিপুল বার মানে একটা ধ্রুবক, এর সত্য সারণীটি অঙ্কন করো। একদম ইজি কোশ্চেন। এই যে ত্রিপুল বার দেখছো, এর সত্য সারণী কি হবে তাহলে, ত্রিপুল বারের টিতে টিতে টি, তারপরে এফে এফেও টি, তারপরে টিতে এফে কি হবে এফ, তারপরে এফে টিতেও এফ, বাস। তাহলে ত্রিপুল বারের ক্ষেত্রে তুমি বিস্তারিত লিখতে পারো, যখন দুটি বচন উপাদান সত্য হয় কিংবা যখন দুটি বচন উপাদান মিথ্যা হয়, তখন সমার্থক শব্দ বা তোমার ত্রিপুল বার সত্য হয়। বাকি একটা মিথ্যা বা একটি সত্য হলেই সত্য হয়, আর বাকিও দুটোতে সত্য হয়, লিখে দেবে। নেক্সট একটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টার থেকে শিখে বা শুনে আসছো। বিকল্প কি, এটা আমি আমার এই চ্যানেলে এই ক্লাসটা একদম দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। বিকল্প কি, তোমরা 2 মার্কসের ওপরে যাবে, দেখবে দেখতে পাবে, বা ক্লাসের ওপরে যাবে। বিকল্প কি, দেখো বৈকল্পিক বচনে, বৈকল্পিক বচন অথবা আমি ওর পুরো প্রশ্নটা রেডি করছি, বিকল্প কি তোমরা লিখবে, অথবা নতুবা কিংবা হয় না হয় প্রভৃতি, হ্যাঁ, শব্দযুক্ত বচনকে বৈকল্পিক বচন বলা হয়। বৈকল্পিক বচন একটা সাপেক্ষ বচন, আর বৈকল্পিক বচনের দুটো অংশ, আর এই দুটো অংশকেই বলা হয় বিকল্প। যেমন রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম আসবে একটা বিকল্প, শ্যাম আসবে একটা বিকল্প, ব্যাস কমপ্লিট। নেক্সট আর একটা কোশ্চেন দেখো, তোমাদের এতক্ষণ পর্যন্ত 1 2 3 4 পরপর 5টা হয়ে গেল, আর 5টা কোশ্চেনই আমার এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করা আছে। তবু আমি যতটা পারছি তোমাদের বলছি, ভিডিওটা স্কিপ করবে না। আমি শুধু তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, 40 পাওয়াটা কোনো ফ্যাক্টই নয় কিন্তু। দেখো যদি নেক্সট কোশ্চেন 5টা হয়ে গেছে, তবু আমি বলবো তোমাদের দেখো, বা তোমাদের দেখে নেওয়া উচিত, যেহেতু এটা কোশ্চেন নয়, মডেল কোশ্চেন। হ্যাঁ, যদি বাকিগুলো আসে করে নিতে হবে তোমাদের। যদি পি সত্য হয় তবে পি, হ্যাঁ, ডট নট পি এর সত্য মূল্য কি হবে, এই প্রশ্নটা একটু দেখো। যদি পি সত্য হয়, পি সত্য বলেছে, তাহলে পি ডট নট পি, পি ডট নট পি এর সত্য মূল্য কি হবে। তাহলে পি সত্য তো আমাকে বলেই দিচ্ছে, এটা একদম সরলের মতন করবে। পি সত্য, তাহলে টি ডট নট টি মানে কি এফ, টিতে এফ এ এফ, অতএব পি ডট নট পি এর সত্য মূল্য হবে মিথ্যা। এতটুকু করলেই একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। একদম দেখতে পাচ্ছ, একদম ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট একটা কোশ্চেন আছে তোমাদের, 10খানাই তোমাদের ইজি কোশ্চেন আছে। বচনটির বুলিয় ভাষ্য দাও, কিছু এসপি হতে পারে, বলছে কি বচনটির বুলিয় ভাষ্য দাও, জাস্ট বুলিয় ভাষ্য বলছে, কিছু এসপি হতে পারে। তোমরা কি করবে, কিছু এসপি হতে পারে, তোমাদেরকে একটা আমি কথা বলি, যেগুলো তোমাদের লজিক, অতি অবশ্যই লজিকের প্রশ্নগুলো দাগ নাম্বার দিয়ে লিখবে। যেমন কিছু এসপি হতে পারে, দাগ নাম্বার দেবে, তোমরা জি লিখবে প্রশ্নটা, নিচে লিখবে তর্কবিদ্যাসম্মত আকার বা এলএফ, কোন কোন এস হয় পি নিয়ে হাইফেন দিয়ে আই বচন নিয়ে লিখবে, এর বুলিয় ভাষ্য বা বুলিয় সংকেত হলো, আই বচনের বুলিয় ভাষ্য বা বুলিয় সংকেত কি, এস পি নট ইকুয়াল টু বাস 0। এতটুকু করলেই 2 মার্কস। নেক্সট এই বচনটির বুলিয় ভাষ্য দাও, ভূত নেই, কতবার প্র্যাকটিস হয়েছে, ভূত নেই। প্রশ্নটা লেখার পরে তুমি লিখবে তর্কবিদ্যাসম্মত আকার, কোনো ভূত নয় অস্তিত্বশীল নিয়ে তারপরে ই বচন, বুলিয় ভাষ্য এস পি ইকুয়াল টু 0, আবার 2 নাম্বার। তারপরে দেখো ভেন চিত্র অঙ্কন করো, কোনো কিছু
কিছুই নিরাপদ ও উত্তেজক নয়। তোমাদের এখানে ভেনচিত্র করতে গেলে আগে তর্কবিদ্যাসম্মত আকার করে নেবে, নিয়ে তারপর এটা ই বচন হবে, কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু, ই বচন, এটা হয়ে গেল। তারপরে তুমি বুলিয় ভাষ্য কি করবে, এইটাই এসপি ইকুয়াল টু 0, তারপরে তুমি বুলিয় ভেনচিত্র করে নেবে এসপি এসপি এস পি, এটাতে পির মাথাতে বার, এস এর মাথাতে বার, মিডিলটা চিত্রায়িত হবে। একদম এতটুকু করলেই ফুল মার্কস হয়ে যাবে। লাস্ট একটা কোশ্চেন, ভেনচিত্র অঙ্কন করো, সকল অএস হয় পি। দেখো এখানে একটা কথা বলি, যদি হাইফেন দিয়ে এস থাকে তাহলে পরিপূরক শ্রেণী, নইলে কিন্তু মূল শ্রেণী তোমরা ধরে নেবে। সকল অএস হয় অপি, এখানে কি ছিল, সকল অএস হয় অপি, তাহলে এটার এ বচন নিশ্চয় হবে, তাহলে কি হবে এস পি বার ইকুয়াল টু 0, এটা বুলিয় ভাষ্য সূত্রের। আবার দেখছো তো এসটা পরিপূরক শ্রেণী, তাহলে এর বার পির মাথাতে আবার পরিপূরক শ্রেণী আবার বার, তাহলে দাঁড়ালো কি এস বার পি। এবার এস বার পি হলে কোনটা চিত্রায়িত করবে তোমরা, এস পি এস পি এস পি, একদম এটা পির মাথাতে বার, এস এর মাথাতে বার, এস বার পি, মানে এই ঘরটা চিত্রায়িত করে দিলেই ফুল মার্কস হয়ে যাবে। তাহলে 10খানা কোশ্চেনই তোমাদের ইজি কোশ্চেন ছিল। আমার দৃঢ় বিশ্বাস তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো বা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, আমি মানে আমি তো বুঝতে পারছি না কি 40 না আসার কোনো অপশানে নেই তোমাদের। এটা বিভাগ ক ছিল, তারপরে চলে এসো বিভাগ খ। এই বিভাগ খ থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন করতে হবে দুটো। দেখো এই প্রশ্নগুলো তোমাদের কমন, যেমন শত সত্য বচন আকার দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। আমি আবার কিন্তু প্লে লিস্টে এটা দিয়ে দিয়েছি উত্তর সহ। যে বচন আকারের ফলস্তম্ভের সবকটি সারি সত্য হয় তাকে শত সত্য বচন আকার বলে। নিয়ে তারপরে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা যদি এইরকম উদাহরণ করো, শত সত্য পি ভেল নট পি, এটা কিন্তু হয়ে যাবে। এই যে পি ভেল নট পি, এই শত সত্য বচন আকার অলরেডি আগেই করে নিয়েছো। এই যে পি ভেল নট পি, এই সংজ্ঞাটা যেটা আমি বললাম, তারপরে এটা করে দেবে, হয়ে গেল তোমাদের। দ্বিতীয় প্রশ্ন, শত মিথ্যা বচন আকারের দৃষ্টান্ত দাও। যে বচন আকারের ফলস্তম্ভের সবগুলি সারি মিথ্যা হয় তাকে শত মিথ্যা বচন আকার বলে। তোমাদেরকে বারবার বলি আমি, দৃষ্টান্ত বলেছে কিন্তু তবুও তোমরা সংজ্ঞাটা দেওয়ার পরে দৃষ্টান্ত দেবে। তাহলে শত মিথ্যার কি হতে পারে, এইরকম লিখবে। এইখানে পি তোমার ভেলের জায়গায় পি ডট নট পি করে দেবে, পি ডট নট পি, বাস একই হয়ে গেল। টিতে এফ এ এফ, তারপরে এফ এ টিতেও এফ, এই হয়ে গেল একদম। তারপরে তোমরা চলে এসো বচন আকারটির সত্য মূল্য নির্ণয় করো। বচন আকারটির সত্য মূল্য নির্ণয় করো, এই প্রশ্নটা তোমরা কিভাবে করবে একটু দেখে নাও। বচন আকারটির সত্য মূল্য নির্ণয় করো, এইরকম একটা তোমাদের বচন দিয়ে দিয়েছে, পি ভেল নট পি ভেল পি ডট নট পি। প্রশ্নটা অনেক বড় কিন্তু গ্রাহক একটাই, পি ভেল নট পি ভেল পি ডট নট পি। দেখো কি করবে তুমি, বলেছে এর সত্য মূল্য নির্ণয় করো। দেখো তাহলে তুমি কি করবে, পি একটাই গ্রাহক আছে নিয়ে নেবে, তারপরে নট থাকলে তুমি নিয়ে নেবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে পি ভেল নট পি, তারপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে নিয়ে নেবে তুমি পি ডট নট পি, তারপরে পুরো প্রতীকের কাজ করতে গেলে পুরো প্রশ্নটা তুমি নিয়ে নেবে, পি ভেল নট পি ব্র্যাকেট ভেল পি পি ডট নট পি, বাস এতটা হয়ে গেল। আন্ডারলাইন করে দাও, যেহেতু গ্রাহক একটা আছে সারি দুটো হবে, টি এফ এফ টি। তারপরে এখানে কার কাজ করবে তুমি, পি ভেল নট পি, মানে টিতে 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 এফ এ টি, ভেলের ক্ষেত্রে এফ এ টিতেও টি, এখানে ডটের কাজ, টিতে এফ এ এফ, এফ এ টিতেও এফ। এবার ভেলের কাজ, টিতে এফ এ টি, টিতে এফ এও টি। তাহলে এখানে কি বলেছে, বচন আকারটির সত্য মূল্য নির্ণয় করো। অতএব বচন আকারটির সত্য মূল্য হবে শত সত্য, যেহেতু ফলস্তম্ভের সবগুলো সারি বা দুটি সারি সত্য হয়েছে। এতটুকু লিখলে একদম কমন প্রশ্ন এইগুলো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, তোমাদেরকে এখানে 3 নম্বরে দুটো বলেছে, 4টে প্রশ্ন ইজি আছে। বারবার বলি নতুন কিছু নয়, সিলেবাস থেকেই যেহেতু আছে, যারা করেছো তাদের কাছে কিচ্ছু নয়। তারপরে দেখো বচন আকারটির সত্য মূল্য নির্ণয় করো।
হ্যাঁ, বচন আকারটি সত্য মূল্য নির্ণয় করো নিয়ে এখানে কিন্তু তোমাকে প্রতিকায়িত করতে হবে। যদি কেউ অহিংসক হয় তবে মনে শান্তি পাবে। এখানে কি লিখবে? যদি কেউ অহিংসক হয়, প্রশ্নটা লিখবে তুমি অহিংসক হয়, এটাকে তুমি পি লিখবে, আর তুমি এখানে লিখবে শান্তি পাবে, এটাকে কি লিখবে? কিউ লিখবে। নি যদি তাহলে থাকলে কি হবে? পি ইম্পাইজ কিউ, নি পি ইম্পাইজ কিউ করে দেবে, নি তারপরে সত্য সারণী করবে পি কিউ, তারপরে পি ইম্পাইজ কিউ, এই হয়ে গেল। টি টি এফ এফ, তারপরে টি এফ টি এফ, টিতে টিতে টি, টিতে এফ এফ টি টি, বাস। এটা কি হলো? আপতিক বা পরতসাধ্য বা অনির্দিষ্ট মান, ফুল মার্কস হয়ে যাবে। তাহলে এখানে খ বিভাগে 4টে প্রশ্ন আছে, দুটো করতে হবে, 4টেই সোজা, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দুটো প্রশ্ন করলেই হবে। তারপরে চলে এসো তোমরা আরো একটা দাগ নাম্বারে, এখানেও আবার মানে তোমার কি বলবো আর কি 3 নম্বরের প্রশ্ন আছে, এটা তোমার ইউনিট 2 থেকে। হ্যাঁ, কিন্তু ওই 3 নম্বরের প্রশ্ন, যেমন অহিংসা কথাটির সঅর্থক ও নঅর্থক অর্থ ব্যাখ্যা করো। অহিংসা মানে গান্ধীজির অহিংসা নীতি থেকে, গান্ধীজি যে কোনো আন্দোলন বা যে কোনো অনশন বা যে কোনো কি বলবো আর কি প্রতিবাদ অহিংসার সঙ্গে তিনি করতে বলেছেন, এই সম্পর্কে একটা নোট তোমাদেরকে রেডি রাখতে হবে। প্রশ্নটা আমি আবারও বলছি তোমাদের, অহিংসা কথাটি সমর্থক সমার্থক সঅর্থক ও নঅর্থক অর্থ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, অহিংসা হলো মানুষের প্রকৃতি, এবং তৃতীয় ব্যাখ্যা করো অহিংসা ও সত্য, মানে ব্যাখ্যা বা পার্থক্য করে নেবে এবং ব্যাখ্যা করো অহিংসা ও সত্য করো। একদম ইজি প্রশ্ন, গান্ধীজি থেকেই সব কয়টা প্রশ্ন দিয়েছে, কিন্তু ন্যাচারালি তোমাদের ফাইনাল এরকম হবে না, যেহেতু এটা একসঙ্গে দিয়েছে। কেননা গান্ধীজির এখানে তোমাদের আছে কি বলবো আর কি স্বামী বিবেকানন্দ আছে, রবীন্দ্রনাথের মানবতাবাদ আছে, এই জায়গা থেকে প্রশ্ন না দিয়ে একটা জায়গা থেকে দিয়েছে, এরকম আমি বলছি কোনোদিনই হবে না। গান্ধীজি থেকে একটা থাকবে, স্বামী বিবেকানন্দ থেকে একটা থাকবে, এবং বাকিগুলো থেকেও একটা থাকতে পারে, মানে রবীন্দ্রনাথ থেকে, এগুলো সব দিয়ে আছে, এরকম হবে না। মোটামুটি এইটাও তবুও ঠিক আছে, আর বাকিগুলোও তোমরা দেখে নেবে। হ্যাঁ, তোমরা ইউনিট 2 থেকে। এবার সবথেকে মোস্ট যেটা 6 নম্বরের তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, ইউনিট 1 থেকে। তোমরা জানো ইউনিট 1 থেকে 6 নম্বরের একটা প্রশ্ন পড়বে। যেমন ধরো এখানে দুটো প্রশ্ন আছে, একটা করতে হবে, এটা বিভাগ গ, আরোহমূলক লাভ কি? আরোহমূলক লাভ কি? বিশেষ সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়াকেই আরোহ অনুমানের লাভ বলা হয়। যেমন ধরো এরকম কি বলবো আর কি, রাম হয় মানুষ মরণশীল, শ্যাম হয় মানুষ মরণশীল, যদু হয় মানুষ মরণশীল, মধু হয় মানুষ মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। মানে কয়েকটা দৃষ্টান্ত দেখার পরে যখন সার্বিক সিদ্ধান্তে তোমরা যাবে, তখন সেই ক্ষেত্রটাকে বলা হয় আরোহমূলক লাভ। আরো বিস্তারিত তোমরা পেয়ে যাবে, বই থেকে তোমরা করে নেবে। এগুলো কমন প্রশ্ন একদম, আমি সাজেশনও দিয়ে দিয়েছি আরোহ অনুমান থেকে, তোমরা দেখে নেবে। বৈজ্ঞানিক, তারপরে দেখো আরো 3+3 আছে, এখানে 6 ডাইরেক্টলি নেই। আমি অলরেডি সাজেশন দেওয়ার সময় তোমাদেরকে বলে দিয়েছিলাম 6 ডাইরেক্টও থাকতে পারে বা 3+3 করেও থাকতে পারে। এখানে 3 নম্বরের একটা পাঠ হলো আরোহ অনুমান লাভ, এবং আর 3 নম্বরের পাঠ হলো আরোহ অনুমানের স্তরগুলি কি কি। হ্যাঁ, বৈজ্ঞানিক আরোহ অনুমানের স্তরগুলি কি কি, যেমন ধরো পর্যবেক্ষণ ও পরীক্ষণ, কার্যকারণ, প্রকৃতির একরূপতা নীতি, সামান্যীকরণ, সামান্য সংশ্লেষক ইত্যাদি একটা নোট তোমাকে রেডি করতে হবে, সাজেশনগুলো দেওয়া আছে। দ্বিতীয় একটা প্রশ্ন, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? তোমরা জানো কারণ হলো যার জন্য কোনো কিছু ঘটে, সেটাকে বলা হয় কারণ। কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, আর শর্ত হলো অনেকগুলো শর্ত হলো কি বলবো আর কি, শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। কোনো একটা নির্দিষ্ট মানে কার্যের জন্য একটা নির্দিষ্ট কারণ থাকে না, অনেকগুলো শর্তের সমষ্টিকে বলা হয় কারণ। যেমন ভালো ফসলের জন্য শুধুমাত্র চাষি নয়, ভালো ফসল মানে বীজ দরকার, উন্নত মানের রাসায়নিক সার দরকার, তারপরে তোমার জল দরকার, তারপর পর্যাপ্ত জল বা বৃষ্টি দরকার, সূর্যের আলো দরকার, চাষি ট্রাক্টর দরকার, এগুলো শর্ত। অন্যায় আর বা 3 আছে, দেখো 3+3 করে, অন্যায় ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ দাও। তোমরা জানো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্নটা, তর্কবিদ মিল
তোমার মিল 5টি পরীক্ষামূলক পদ্ধতির প্রণয়ন করেছিলেন। তার মধ্যে এই দ্বিতীয় পদ্ধতিটার নাম হলো অন্যায় ব্যতিরেকি পদ্ধতি। তোমরা যেহেতু শর্ট ভিডিওতে আমার যাও বা চ্যানেলে যাও প্লেলিস্টে, তোমরা অতি অবশ্যই এর অ্যাভেলেবেল উত্তরগুলো পেয়ে যাবে। তারপরে লাস্ট একটা তোমাদের আবার আছে ইউনিট 2 থেকে 6 নম্বরের 4টা প্রশ্ন দেওয়া আছে, দুটো করতে হবে, দেখে নাও। একদম এইগুলো সব কমন, চ্যানেলে আমি সাজেশন অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের ব্যবহারিক তাৎপর্য কি? আর দ্বিতীয় নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কিভাবে মানবতাবাদ প্রকাশ পেয়েছে, এর রূপরেখা অঙ্কন করো। আর 3 নাম্বার সি, সমাজে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। আর ডি, স্বামী বিবেকানন্দ কর্মযোগ কি, কর্মযোগ ও মুক্তির সম্পর্ক কি। এখান থেকে মাত্র 4টের মধ্যে দুটো অলরেডি আমি সাজেশন আমার চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি প্রিয় স্টুডেন্ট, আমার 40 মার্কের যে সেট 1 থেকে আলোচনা, সে আলোচনা হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা কত ইজি কোশ্চেন। আমার এই সেট 1-এর আলোচনা যাদের যাদের ভালো লেগেছে, প্লিজ তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে তাদের একটু উপকার করে দেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি আপডেট নিয়ে আগামী ভিডিওতে।